আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি রাতের সংবাদে। সঙ্গে আছে আমি নুসরাত শারমিন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সিলেট বাদে সারা দেশে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু। বৈরী আবহাওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি। অল্প বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার পাশাপাশি তৈরি হয় যানজট, নষ্ট হয় মূল্যবান কর্মঘণ্টা, ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল হিসেবে পাশ হল 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট। সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করে না, মন্তব্য ফখরুলের। আন্দোলনে ব্যর্থ হয়ে করোনা আদায়ের চেষ্টা করছে বিএনপি, ওবায়দুল কাদেরের বিবৃতি। এবং বিদ্যুৎ সংকটে হুমকির মুখে দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। পুরো উপজেলায় ব্যাপক লোডশেডিং, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। বাংলা প্রথম পত্রে পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড ও সিলেট বিভাগের কারিগরি ও মাদ্রাসা বোর্ড ছাড়া বাকি 10টি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে বৃষ্টির কারণে কেন্দ্রে আসতে বিড়ম্বনায় পড়তে থাকেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। আমেনা হীরার রিপোর্ট। সিলেট বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী 14,50,790 জন। সকালে বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা কেন্দ্রে আসেন পরীক্ষার্থীরা। কিছুটা সমস্যা হয়েছে, অনেক বৃষ্টির কারণে একটু ভিজে গেছিলাম, তবে গিয়ে ক্লাসরুম খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি। আমাদের সিট প্ল্যান আগে থেকেই দিয়ে দেওয়া ছিল। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, স্যাররা খুবই কোঅপারেটিভ ছিল এবং আসার সময় একটু বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছিল। সিলেবাস সংক্ষিপ্ত হলেও 3 ঘন্টায় 100 নম্বরের পরীক্ষা দেন শিক্ষার্থীরা। পরীক্ষার পরিবেশ ও প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্টির কথা জানান তারা। আলহামদুলিল্লাহ প্রশ্ন অনেক ভালো ছিল, পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এমসিকিউর তুলনায় সিকিউটা একটু কনফিউজিং ছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অভিভাবকরা জানান, একদিকে যানজট, অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে সন্তানদের পরীক্ষার হলে নিয়ে আসতে কিছুটা বেগ পোহাতে হয়। একই সাথে পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের আরো বেশি সময় দেওয়া প্রয়োজন ছিল বলেও বলেন তারা। অনেক বাচ্চারা ভিজে ভিজে আসছে। সামান্য বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে আমরা যথাসময়ে আমরা কেন্দ্রে এসে পৌঁছেছি। এবার তারা 14 মাসে ফাইনাল দিতে আছে। এই 14 মাসের মধ্যে যতটুকু তার প্রিপারেশন নেওয়া দরকার অতটুকু সে চেষ্টা করছে। যে সময়টা আর একটু পাইতো, আর একটা মাস সময় পাইতো, তাহলে আরো ভালো করতে পারতো। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। বৃষ্টির কারণে প্রকৃতিতে শীতল পরশ ফিরলেও কখনো কখনো এই বৃষ্টি হয়ে ওঠে দুর্ভোগের কারণ। বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পাশাপাশি তৈরি হয় যানজট, যার ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা আর বিঘ্ন হচ্ছে স্বাভাবিক চলাচল। সংকট নিরসনে ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন বিশেষ রিপোর্টে। বৃষ্টি যেমন একদিকে স্নিগ্ধতার পরশ বুলিয়ে দেয়, অপরদিকে হয়ে ওঠে ভোগান্তিরও কারণ। জনমনে প্রশ্ন হলো, এমনটি কেন হয়? বৃষ্টি হলে রাজধানীতে প্রথমেই চোখে পড়ে বিভিন্ন সড়কে তৈরি হওয়া জলাবদ্ধতা, যার কারণে চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থী, কর্মজীবী সহ সকলকেই। নরমালি যখন আমরা 9টার বাসে উঠি তো আসতে দেখা যায় 35 থেকে 40 মিনিট লাগে ক্যাম্পাসে। তো আজকে দেখলাম যথেষ্ট পরিমাণে জ্যাম ছিল। আমার এখানে 1.5 ঘন্টা লাগতো, সেই জায়গায় 2.5 ঘন্টার মতো লেগেছে, মানে 2 ঘন্টার বেশি লেগেছে। বৃষ্টির ফলে আরও এক বড় ভোগান্তির নাম যানজট। কর্মঘণ্টা নষ্ট হওয়ার সাথে সাথে যে কারণে নানা দুর্ভোগে পড়তে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। পানি হয়ে গেলে গাড়ি ডুবে যায়, আপনার ইঞ্জিন সব নষ্ট হয়ে যায়। পেসেঞ্জারেরও ক্ষতি হয়, আমাদেরও ক্ষতি হয়, গাড়িরও ক্ষতি হয়। বৃষ্টির কারণে অনেক যানজট, পানি ওঠে রাস্তার মধ্যে, অনেক সমস্যা হয়ে যায়। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও বছরের পর বছর সংকট নিরসনে কাজ করার পরও কেন এই জলাবদ্ধতা? এমন প্রশ্নের উত্তর জানান এই বিশেষজ্ঞ। বৃষ্টি হলে হয় কি, রাস্তার দুই পাশে পানি জমে যায়, যানবাহন যেটা চেষ্টা করে সবসময় সড়কের মাঝ বরাবর চলাচলের জন্য, যাতে করে আসলে এই যে পানি যে জমাট
বেঁধে গেছে সেটাকে এড়িয়ে কিভাবে চলাচল করা যায়। এমনিতে তো সড়কের সক্ষমতা কম, যখন যানবাহন সবাই মাঝ বরাবর চলার চেষ্টা করে প্রায় 50% সড়কের সক্ষমতা কিন্তু কমে যায়। এবং এর মধ্যে আবার আনফিট যানবাহন, পানি ঢুকে সেটা ইঞ্জিন বিকল হয়ে সড়কে বসে থাকছে। এবং এই যে একটা যানজট, এটার জন্য আমাদের আসলে যানবাহনের দীর্ঘ সারি হচ্ছে এবং কর্মঘণ্টার যে অপচয়ের কথা আমরা বলি সেটা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের পাশাপাশি মৃত খালগুলো পুনরুদ্ধারের পরামর্শও দেন এই বিশেষজ্ঞ। আমি ড্রেন তৈরি করছি, কিন্তু এই ড্রেনের সাথে তো আমার সমন্বিতভাবে আমার খালগুলি যুক্ত থাকতে হবে এবং খালের পানি তো নদীতে পড়তে হবে। তো সেই জায়গায় দীর্ঘমেয়াদী আমি যেভাবে দেখি যে আসলে দীর্ঘদিন ধরেই, যেহেতু এখানে আমি মনে করি রাজনৈতিক সদিচ্ছার একটা ঘাটতি ছিল, অনেকে প্রভাবশালী ছিল, তারা খালের উপর ভবন তৈরি করে ফেলেছে, খালগুলোকে আসলে সংকীর্ণ করে ফেলেছে, পানি তো আসলে নিষ্কাশন হতে পারছে না। তো সেই জায়গায় আসলে খাল দখল করার কোনো সুযোগ নাই, এদেরকে পুনরুদ্ধার করতে হবে। ধারণ ক্ষমতার চেয়ে রাস্তায় যানবাহনের সংখ্যা বেশি থাকার কারণে প্রতিনিয়তই বাড়ছে যানজট, সেই সাথে পাল্লা দিয়ে সৃষ্টি হচ্ছে নানা জনদুর্ভোগের। আর বৃষ্টি এলে তার মাত্রা যেন বেড়ে যাচ্ছে আরও কয়েক গুণ। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পরিকল্পনার বাস্তবায়নই পারে এসব সমস্যা কমিয়ে আনতে, সেই সাথে ড্রেনেজ ব্যবস্থা জোরদার করার পরামর্শ তাদের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পাশের জন্য প্রস্তাব করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নতুন অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাশ করেছে জাতীয় সংসদ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পাশের জন্য প্রস্তাব করলে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে তা পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এর আগে বাজেটে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ব্যয় সম্পর্কিত 59টি দাবির উপর ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় খাতে 3টি মঞ্জুরি দাবিতে আনা ছাঁটাই প্রস্তাবের উপর স্বতন্ত্র ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন। যেই প্রস্তাবগুলো দিয়েছেন পরে কণ্ঠ ভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়। এই শিক্ষা মন্ত্রণালয়ের এরপর নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে উত্থাপন করা হলে সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে নির্দিষ্টকরণ বিল 2024 পাশের মাধ্যমে 2024-25 অর্থ বছরের বাজেট অনুমোদন করেন। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। উল্লেখ্য যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত 6 জুন 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন জাতীয় সংসদে, যা চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 36,000 কোটি টাকা বেশি। এতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.75% এবং মূল্যস্ফীতি 6.5% নির্ধারণ করা হয়। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশের আপামর জনসাধারণকে প্রতিনিধিত্ব করে না এবং তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই, তাই দেশের স্বার্থ রক্ষার জন্য তারা সচেষ্ট নয়। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ফখরুল বলেন, সরকার ভারতের সঙ্গে সাধারণ কূটনৈতিক দর কষাকষির ন্যূনতম ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাই এসব চুক্তির সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। এবারের ভারত সফর ম্যান্ডেট বিন হাসিনা সরকারের ধারাবাহিক তলবি চুক্তির সর্বশেষ সংস্করণ। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তভাবে চিকিৎসা সেবা গ্রহণের কোনো নজির নেই, কিন্তু বিএনপি গত কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ছাড়াই খালেদা জিয়ার মুক্তি দাবি করছে। দলটি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে উস্কানি দিচ্ছে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা করছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরো বলেন, আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে এবং দলটি আজ একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন তাদের তথাকথিত আন্দোলনের বিষয় দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া। বিদ্যুৎ সংকটে পর্যাপ্ত বরফ সরবরাহ না থাকায় হুমকির মুখে দেশের বৃহত্তম দ্বিতীয় মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা। ভোল্টেজ কম থাকায় এবং বরফ কলগুলোতে অহরহ নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ। এছাড়াও বিদ্যুতের ঘাটতির কারণে পুরো উপজেলায় রয়েছে মারাত্মক লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান অন্তুর তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বরগুনার পাথরঘাটায় দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র। এখান থেকে মাছ বরফ দিয়ে সংরক্ষণ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যান ব্যবসায়ীরা। তবে বেশ কিছুদিন যাবৎ বিদ্যুতের ঘাটতি থাকায় এখানকার বরফ কলগুলোতে চাহিদা অনুযায়ী বরফ উৎপাদন করা যাচ্ছে না। এতে বরফের সংকট দেখা দিয়েছে, যার প্রভাবে কম দামে মাছ বিক্রি করতে হচ্ছে জেলেদের। এছাড়াও বিদ্যুতের ভোল্টেজ কম থাকার কারণে নষ্ট হয়ে যাচ্ছে বরফ কলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ। 400, 420 কিংবা 380 এরকমের ভোল্টেজ পাই, কিন্তু রাত্রেও 8-9টার পর থেকে আমরা মেশিন চালাইতে পারতেছি না। 100% হইতে হলে আপনার সর্বনিম্ন আমার 14 ঘন্টা বিদ্যুৎ পেতে হবে। 360 থাকলে আমরা মেশিন চালাইতে পারি, কিন্তু 300 ভোল্টেজ দেয়, 280 ভোল্টেজ দেয়, আমরা মেশিন চালাইতে পারি। জন্য বরফে আমাদের খুব ঘাটতি হয়, মাছ নষ্ট হয়ে যায়। এই উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে 11.5 মেগাওয়াট, তবে এখানে বরাদ্দ আছে 5 মেগাওয়াট। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ থাকায় প্রতিদিন গড়ে 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, তীব্র তাপদাহের মধ্যে অতিরিক্ত লোডশেডিং এর কারণে তাদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে। বিদ্যুতের এই ঘাটতি, বিদ্যুতের লো ভোল্টেজ, বিদ্যুৎ একেবারেই থাকে না, সেখানে আমাদের আসলে চিন্তিত এবং হতাশা আছি। ছেলেমেয়েদের লেখাপড়ার টাইম থেকে সন্ধ্যার পরে বিদ্যুৎ গেলে হয় 12টায় আসে, ফ্যান ঘুরে তো ঘুরে না, আবার দেখা যায় বাচ্চারা লেখাপড়া করে, তাদের ঠিকমতো লেখাপড়া করাতে পারছে না। তবে পাথরঘাটা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজারের দাবি, খুব দ্রুতই বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বিদ্যুৎ বিভাগ। ফিডারের লোড আছে 27 মেগাওয়াট ম্যাক্সিমাম লোড, যার কারণে ফিডারটা অনেক লং। আমাদের যদি পাথরঘাটা এবং মঠগড় আলাদা ফিডারে হয় তাহলে লো ভোল্টেজ সমস্যাটা অনেকাংশে সমাধান হবে। পাথরঘাটা পল্লী বিদ্যুতের আওতায় 55,682 জন গ্রাহক রয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মালয়েশিয়ায় কর্মী পাঠানো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আগামী 7 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি SM মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গড়ে 5 লাখ টাকা খরচ করেও 17,000 কর্মীর মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় গত 24 জুন বিকেলে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। কমিটির প্রধান অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হক, প্রবাসী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর কাছে এ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। চূড়ান্ত পর্যালোচনা শেষে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা ছিল। হত্যার হুমকির বিষয়ে পুলিশ ব্যবস্থা না নিয়ে অপমৃত্যুর মামলার জন্য বসে আছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। সকালে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান তিনি। ব্যারিস্টার সুমন বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। মোবাইল ট্র্যাকিং করে ভিন্ন ভিন্ন জায়গায় তার অবস্থান পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই সময় পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা। কারণ হচ্ছে কি, আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট, সেই তো আগে জানছে আমার আগে, সেই তো আমার বলার দরকার ছিল যে, কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে, আর এরা খবর নেয় না বলেই বেনজিররা এত ধনী হয়, এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয়। কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে, কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে, এইসব অভিযোগ এদের বিরুদ্ধে। যার কারণে আমার কষ্টটা এখানে, আমার এই মরতে কষ্ট নাই, আমার দুইটা কষ্ট, একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে। ভোলার ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী ভবনটি ছাত্র, শিক্ষক, অভিভাবকদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় দায়িত্বরতরা জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন করে নির্মাণের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি।
ঐতিহ্যবাহী ভবনটি সংস্কার নাকি ভেঙে ফেলা হবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দ্বীপ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অন্যতম। বর্তমানে স্কুলটিতে প্রভাতী ও দিবা দুই শাখায় 1713 জনের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। 1918 সালে তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে স্থাপিত বিদ্যালয়ের ভবনটিও নির্মিত হয় সে সময়ই। 2014 সালে পুরাতন ভবনটিকে শিক্ষা প্রকৌশল বিভাগ অকেজো ঘোষণা করলেই ভবনটিতে কার্যক্রম বন্ধ হয়ে যায়। নতুন ভবনে পাঠদান চললেও নিয়মিতই বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়ে আসছে পুরনো পরিত্যক্ত ভবনটি। পরিত্যক্ত ভবনটি ব্যবহারে ভয় ও ঝুঁকি থাকায় সবসময় আতঙ্কে থাকে শিক্ষার্থী ও অভিভাবকরা। এই ভবনটির কাছে আসলে আমরা অনেক ভয় পাই। আমাদের দাবি হলো এই ভবনটিকে ভেঙে যদি নতুন একটা ভবন করা হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। ছাত্ররা অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে এর উপর থেকে অনেক সময় ইটের কণা ভেঙে মাথায় পড়ে। পূর্বে মেরামত করা তো প্রতি বছরই, এখন মেরামত করে না। বিভিন্ন সময় রাজনৈতিক ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবনটির মতো নতুন ভবন তৈরির আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি, জানান প্রধান শিক্ষক। আমাদের এই বিদ্যালয়টি একটা ভবনেই প্রমাণ করে যে ব্রিটিশ আমলেও ভোলা অবহেলিত ছিল না। তাই ভোলাবাসী এই বিদ্যালয়টিকে রক্ষা করার জন্য বিভিন্ন সময় ভবনটিকে রক্ষা করার জন্য দাবি জানিয়ে আসছে। শতবর্ষেরও বেশি বয়সী ভবনটি ঐতিহ্যগতভাবে সংরক্ষণ করা হবে নাকি ভেঙে নতুন ভবন তৈরি হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই ভবনটি করার প্রয়োজনীয়তা রয়েছে নাকি এটিকে আরো একটু ইম্প্রোভাইজ করে অন্যভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে, সেই বিষয়ে আমরা একটু এক্সপার্ট মতামত নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সবার। ইলিয়াস কমল, মাই টিভি। আনসার আল ইসলামের 3 সক্রিয় সদস্যকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব 15 এবং র্যাব 7। এ সময় উগ্রবাদী পুস্তক, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়। রাতে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখা এবং র্যাব 15 সেই সাথে র্যাব 7-এর যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চৌফল দন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে 3 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। তারা আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করে। বর্তমানে তারা আস শাহাদাত নামে নতুন একটি জঙ্গি গ্রুপ তৈরি করে নতুন সদস্য সংগ্রহ সহ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সিলেট বাদে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, বইটি আবহাওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি। অল্প বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার পাশাপাশি তৈরি হয় যানজট, নষ্ট হয় মূল্যবান কর্মঘণ্টা। ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞদের। জাতীয় সংসদে নির্দিষ্টকরণ বিল হিসেবে পাশ হল 2024-25 অর্থ বছরের 7,97,000 কোটি টাকার বাজেট। সরকার দেশের জনগণের প্রতিনিধিত্ব করে না, মন্তব্য ফখরুলের। আন্দোলনে ব্যর্থ হয়ে করোনা আদায়ের চেষ্টা করছে বিএনপি, ওবায়দুল কাদেরের বিবৃতি। এবং বিদ্যুৎ সংকটে হুমকির মুখে দেশের দ্বিতীয় বৃহত্তম পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। পুরো উপজেলায় ব্যাপক লোডশেডিং, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত শারমিন। আল্লাহ হাফিজ।